এই গণ অভ্যুত্থানের পরে অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আমি দুবার আমার সাংবাদিকতার সূত্রে আমি বাংলাদেশে যাই এবং তার অনেকটা সময় থাকি, কিন্তু সেই ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি আসলে কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশের বাস্তবতা আসলে প্রতি মুহূর্তে বদলাচ্ছে। বাংলাদেশ একটা চরম নৈরাজ্যময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, মারাত্মক নৈরাজ্য, মারাত্মক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং এটাই খুব স্বাভাবিক, এটাই যাওয়ার কথা। আসলে আপনাদের এখানে যারা আছেন অধিকাংশই আমার অগ্রজ, অনেকেই নিশ্চয়ই চেতনার দিক থেকে বামপন্থী। আপনাদের কাছ থেকেই আমরা যারা বয়সে অনেকটা ছোট, আমরা ছোটবেলায় ইস্পাত বইটা পড়েছিলাম, নিকোলাই অস্ত্রোভস্কির ইস্পাত। আপনারা নিশ্চয়ই এখানে এই ঘরে যারা আছেন প্রত্যেকেই ইস্পাত পড়েছেন, তাই না? তো আমি যদি একটা খুব সিম্পল প্রশ্ন করি, খুব সহজ একটা প্রশ্ন, ইস্পাতের গোটা বই জুড়ে পাভেল কোরচাগিনকে একটার পর একটা গৃহযুদ্ধের লড়াই করতে দেখা গেছে। কখনো বিপ্লব বিরোধীদের সঙ্গে তার লড়াই চলছে, কখনো ডাকাত দলের সঙ্গে তার লড়াই চলছে, সারাক্ষণ এই লড়াই বলশেভিকদেরকে লড়ে যেতে হচ্ছে, প্রতিদিন, প্রতিনিয়ত। খুব হাম্বল প্রশ্ন আমার, যে এই ইস্পাত বইতে যে সময়ের কথা বলা হচ্ছে সেটা তো 1920, 1921, 1922, তাই না? তা রাশিয়ায় বিপ্লব কত সালে হয়েছিল? 1917। তারপরে 4 বছর পরের কথা এটা, মানে 1000-1200-1500 দিন পেরিয়ে গিয়েছে। আর বাংলাদেশের মতো মারাত্মক মৌলবাদীরাও সেখানে ক্ষমতা দখল করেনি, একদম খাঁটি কমিউনিস্টরা ক্ষমতা দখল করেছিল 1917 সালে। বিপ্লবের পরে তো নন্দনকানন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল। তা আপনারা যারা আমাদের অগ্রজ, আপনারা যে ইস্পাত পড়ালেন, তাতে দেখলাম ইস্পাতের বিপ্লবের 4 বছর পরেও পাভেল কোরচাগিনকে রোজ যুদ্ধ করতে হচ্ছে, রোজ ডাকাতি হচ্ছে, রোজ বিপ্লব বিরোধী শক্তি আক্রমণ করছে, এমনকি বিপ্লবী শক্তির মধ্যেও বিভিন্ন বিভাজন ঘটে যাচ্ছে। তাহলে এটা কেন হলো? তাহলে এই কমিউনিস্টরা ফেল করেছিলেন রাশিয়ায়? আসলে এরকম ভাবে হয় না, এটা আসলে এরকম ভাবে হয় না, কোথাও হয়নি পৃথিবীতে। আপনি যদি ফ্রেঞ্চ রিভলিউশনের কথা দেখেন তাহলে একই জিনিস দেখবেন। আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করছি না, এগুলোর আমি উদাহরণ দিয়ে বলছি। আপনি যদি ফ্রেঞ্চ রিভলিউশনের কথা দেখেন, আপনারা প্রত্যেকেই টেল অফ টু সিটিজ উপন্যাসটা পড়েছেন, দেখেছেন যে সেখানে গিলোটিনের রাজত্ব কায়েম হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশনের পরে। একের পর এক মানুষ বিনা বিচারে তারা খুন হচ্ছিলেন, এবং ওই যে ফ্রেঞ্চ রিভলিউশন পরবর্তী যে নৈরাজ্য শুরু হয়েছিল, সেই নৈরাজ্য চলতে 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 একদম প্রায় 100 বছরের কাছাকাছি সময় প্যারি কমিউন, তার মধ্যে রোবসপিয়ার আসছেন, খুন হচ্ছেন, তারপর নেপোলিয়ান, জুলাই রিভলিউশন, ফেব্রুয়ারি রিভলিউশন, একটার পর একটা প্রায় 100 বছর এই নৈরাজ্য কিন্তু চলেছিল। এটা ফ্রান্সের ক্ষেত্রে। এগুলো হচ্ছে বিপ্লবের কথা। যদি প্রতি বিপ্লবের দিকে যাই তাহলে কি দেখবো? আপনারা জানেন ইরানে প্রতি বিপ্লব সংঘটিত হয়েছিল, একই জিনিস। ইরানে যখন প্রতি বিপ্লব সংঘটিত হয়েছে তখন একই রকম ভাবে দীর্ঘস্থায়ী নৈরাজ্য ইরানেও ছিল। আসলে গোটা পৃথিবীতে এটা হয়। পূর্ব ইউরোপের, আমরা ডেফিনেটলি এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করব। আমি আগেই বললাম যে আপনাদের অনেকের আবেগকে আমি যদি আহত করে ফেলি আমাকে ক্ষমা করবেন। আমরা মুজিবের মূর্তি যখন ভাঙা পড়ছিল তখন আমরা যন্ত্রণাবিদ্ধ হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার যন্ত্রণা হয়েছে, খারাপ লেগেছে, যদিও মুজিব প্রসঙ্গে আমরা আসবো। যখন পূর্ব ইউরোপের সোভিয়েত সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটল তখন লেনিনের মূর্তি আমরা যেমন ভাঙতে দেখেছি, ঠিক একই রকম ভাবে আপনারা তো নিশ্চয়ই জানেন যে ফরাসি বিপ্লবের পরে কিরকম ভাবে পূর্বতন রেজিমের একটার পর একটা মূর্তি ভাঙা হয়েছে। আপনারা আমার চেয়ে বেটার ইতিহাস জানেন, ক্রমওয়েলের কথা আপনারা জানেন। ক্রমওয়েল একটা বিপ্লব সংগঠিত করলেন, তারপরে ক্রমওয়েল মারা গেলেন। যখন আবার রাজতন্ত্র ক্ষমতায় ফিরল, কবর থেকে ক্রমওয়েলের বডি তুলে তার মাথা কেটে বর্ষার ওই প্রাসাদের সামনে সেই ক্রমওয়েলের মাথা ঝুলিয়ে রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি বিপ্লব কোনো ডিনার পার্টি নয়, বা বিপ্লব, এটা আমার কথা নয়, এটা একজন বিশিষ্ট চীনা বিপ্লবী বলেছিলেন। বিপ্লব কোনো নৈশভোজের আসর নয়, বিপ্লব কোনো সূচিশিল্পও নয়, বিপ্লব আসলে রাধুকা প্রকাশনীর বইয়ের মতোও নয়। বা বিপ্লব বলুন, অভ্যুত্থান বলুন, প্রতি বিপ্লব বলুন, প্রত্যেকটা এরকম। আমি লন্ডনে যখন আমরা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের হয়ে কাজ করি, আমরা প্রতিদিন যে মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তাদের কারোর পা নেই, কেউ 75 বছর ধরে তারা রিফিউজি ক্যাম্পে কাটিয়েছেন, কেউ গোটা পরিবার হারিয়েছেন। কাজেই বড় কোনো সামাজিক পরিবর্তন যখন ঘটে তখন যেটা হয় সেটা হচ্ছে আদতে একটা সীমাহীন নৈরাজ্য চলতে থাকে, সীমাহীন নৈরাজ্য।
আজকে রুশ বিপ্লবের প্রসঙ্গে যদি আবার ফিরি, প্লিজ আবারও ক্ষমা চেয়ে বলছি, বামপন্থী এসআর যারা ছিল, লেফট এসআর এর মধ্যে ডিভিশন হয়ে গিয়েছিল বিপ্লবের প্রশ্নে। লেফট এসআর যারা ছিল তারাও এই বিপ্লবের, বলশেভিক বিপ্লবের গুরুত্বপূর্ণ শক্তি, তাদের সঙ্গে বলশেভিকদের সম্পর্কের পরিণতি কি হয়েছিল, এগুলো সব ইন্টারনেটে লভ্য। এগুলো নিশ্চয়ই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং কিছু আলোচনার হতে পারে, আমরা কথা বলতে পারি। কাজেই বিপ্লবে অংশ নেওয়া বা অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শক্তি, তারা পরস্পরের হানাহানি করে, মারামারি করে, বিপ্লব বিরোধীদের সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়, প্রতিবিপ্লব হলে প্রতিবিপ্লবীদের সঙ্গে সংঘাত হয়, এই অবস্থার মধ্যে দিয়ে যায়। এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই হয়েছে। রিসেন্ট পাস্টে আপনি যদি দেখেন, আমি আরাগালয়ের সময় রাজাপাক্ষের বিরোধী অভ্যুত্থানের সময় শ্রীলঙ্কায় ছিলাম এবং তারপরে আমি দুবার গেছি। তো প্রথমবার যখন গেলাম তখন রাজাপাক্ষের দলের এমপিদের বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে শুধু পুড়িয়ে দেওয়া হয়েছে। সীমাহীন নৈরাজ্যের মধ্যে দিয়ে শ্রীলঙ্কা গেছে। এগুলো কোনো ভালো কথা নয়, এগুলোকে গ্লোরিফাই করা যায় না, কিন্তু পৃথিবীর ইতিহাসটা আনফরচুনেটলি এইরকম। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে আপনারা তো প্রত্যেকে কাদের সিদ্দিকীকে জানেন নিশ্চয়ই। কাদের সিদ্দিকী আমাকেও স্নেহ করেন এবং আমিও তাকে খুব শ্রদ্ধা করি, তিনি বীর মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী সরে যাওয়ার ঠিক পরেই যেটা হয়েছিল, প্রকাশ্যে পল্টন ময়দানে রাজাকার এবং চীনপন্থী কমিউনিস্ট বলে কয়েকজনকে ধরে এনে কাদেরিয়া বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, জনসমাবেশ থেকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। এগুলো ফ্যাক্ট। গোটা মুক্তিযুদ্ধ জুড়ে যেরকম পাক বাহিনীর বিভৎস নির্মমতা, লক্ষ লক্ষ খুন, এটা যেমন সত্যি, তেমনি মুক্তি সেনা বলে কোনো একমাত্রিক আইডিয়া ছিল না। অনেকগুলো ফোর্স তারা মুক্তিযুদ্ধ করেছিল। আওয়ামী লীগ যেমন এই মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ শক্তি ছিলেন, তেমনি কমিউনিস্টরা ছিলেন, চীনপন্থী কমিউনিস্টরা, যাদেরকে আমরা আমাদের এখানকার ভাষায় বোঝার জন্য নকশাল বলতে পারি। সেই নকশালপন্থী মুক্তিযোদ্ধাদের সঙ্গে আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধাদের সংঘাত হয়েছে, হানাহানি হয়েছে, প্রচুর প্রাণ গেছে। পাবনায় টিপু বিশ্বাসদের সঙ্গে, যিনি বীর মুক্তিযোদ্ধা, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা, তার সঙ্গে আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধাদের লড়াই হয়েছে। এবং ৭১ পরবর্তী বাংলাদেশের 10 বছরের ইতিহাস আসলে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। এভাবেই ইতিহাস লেখা হয়। মজাটা হচ্ছে, যখন এই জলটা খানিকটা থিতিয়ে যায়, উচ্ছ্বাস খানিকটা কমে আসে, তখন ইতিহাসের অনেক রকম বয়ান তৈরি হয়। আসলে আমরা ওই বয়ানগুলোকে বিশ্বাস করতে থাকি, আমাদের ভাবনার মধ্যে ওই বয়ানগুলো ঢুকে যায়। কিন্তু আসলে আমরা যদি প্রাইমারি সোর্সে যাই, আমরা একদম ধরে ধরে প্রাইমারি সোর্স পড়ি বা খোঁজার চেষ্টা করি, আমরা দেখব এই বয়ানের মধ্যে আসলে অনেক রকমের গোলমাল থাকে এবং ওই বয়ানের মধ্যে এক ধরনের পলিটিক্স থাকে, একটা ক্ষমতার রাজনীতি থাকে। আমি এবারে সরাসরি বলি, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটি কি। দেখুন, প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিজেপির যে যৌথ প্রকল্প চলছিল, কেন আমি এটাকে আওয়ামী লীগ এবং বিজেপির যৌথ প্রকল্প বলছি আমি ঠিক পরের লাইনেই আসছি, তার গেম ওভার হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি, অন্তত যে বিজেপি বান্ধব আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে গত 16 বছর ধরে চলে এসছে, সেই রাজনীতি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা নিশ্চয়ই বাংলাদেশ ফলো করেন। আমি আশা করি আপনারা কেউ শুধুমাত্র ইন্ডিয়ান মিডিয়া থেকে বাংলাদেশ ফলো করেন না, আপনারা নিশ্চয়ই আন্তর্জাতিক মিডিয়া বা বাংলাদেশের মিডিয়াও ফলো করে, ট্যালি করেন দুটোকে। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হয় এবং সমস্ত বিরোধী দল, বিএনপি, জামাতে ইসলামী, কমিউনিস্ট পার্টি, বাসদ মার্ক্সবাদী সহ সমস্ত বিরোধী দল যে নির্বাচন বয়কট করে, সেই নির্বাচনে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন। অর্থাৎ আমাদের এখানেও যে প্রবণতা আমরা দেখি, আওয়ামী লীগের টিকিট না পেয়ে আওয়ামী লীগেরই বিক্ষুব্ধ অংশের কেউ তারা নির্দল হয়ে দাঁড়িয়ে যেতেন। সেরকম একজন ক্যান্ডিডেট মিডিয়াতে বলেছিলেন, প্রকাশ্যে সমকাল পত্রিকা খবর করেছিল, এই নির্বাচনে আমি জিতবো, কারণ আমি ইন্ডিয়া এবং হাসিনার ক্যান্ডিডেট। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, বাংলাদেশের নির্বাচনে ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিরকম ভাবে থাকতে পারেন। আমি এটা নিয়ে এখানে বিস্তারিত অনেক আমি স্বাভাবিকভাবেই বলবো না, কিন্তু আপনারা নিশ্চয়ই খুবই রাজনৈতিকভাবে সচেতন। আমি শুধু 2-1টা উদাহরণ দেওয়ার কথা বলবো, সেগুলো আমি হয়তো আগে বলেছি। ধরুন, মালদ্বীপের রিসেন্ট ইলেকশন আপনারা ফলো করেছেন নিশ্চয়ই। মালদ্বীপে শেষ নির্বাচনে একটি রাজনৈতিক দল ভোটে জিতে ক্ষমতায় এসছে। নির্বাচনে তাদের কেন্দ্রীয় স্লোগান ছিল ইন্ডিয়া আউট। আমার কষ্ট হয়েছে, আমার যন্ত্রণা হয়েছে
যে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে একটা দল ভোটে যাচ্ছে এবং তারা জিতে যাচ্ছে, এরকম হতে পারে? আপনারা শ্রীলঙ্কার কথা জানেন, শ্রীলঙ্কায় জেভিপি, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি, জনতা বিমুক্তি পেরুমানা, তারা ক্ষমতায় এসছে। এই জেভিপি শ্রীলঙ্কায় বছরের পর বছর, ওদের ভাষায়, আমার কথা নয়, ভারতীয় আধিপত্য বিরোধী রাজনীতি করেছে। তারা শ্রীলঙ্কায় আজকে ক্ষমতায় এসছে। 2023 সালে আমি নেপালে গিয়েছিলাম। সেই সময় নেপালের ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকুমার দাহল, প্রচন্ড, কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট সেন্টারের নেতা। আমি প্রচন্ডকে মিট করি, আমাদের দুর্দান্ত সময় কেটেছিল তার সঙ্গে, খুব হাম্বল একজন মানুষ। আমি ফিরে আসার দিন 20-25 বাদে দেখলাম প্রচন্ড দিল্লিতে এসছেন, আসতেই পারেন। সবচেয়ে যন্ত্রণার যেটা দৃশ্য, যেটা বা যন্ত্রণা নয়, অবাক হয়ে যাওয়ার মতো দৃশ্য, জেপি নাড্ডা নামে একজন ভদ্রলোক, প্রচন্ড তার অফিসে গিয়ে তার সাথে বৈঠক করেছিলেন। আপনারা তো রাষ্ট্রবিজ্ঞানের আমার চেয়ে বেটার জানেন, একজন প্রধানমন্ত্রী কোন প্রোটোকলে একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্ট তার অফিসে গিয়ে মিটিং করতে পারেন না, কিন্তু এটা হয়েছিল। তার ইম্প্যাক্ট কি হয়েছে? এর কয়েক মাসের মধ্যে ক্ষমতা থেকে প্রচন্ডকে সরে যেতে হয়েছে। নেপালে কেপি ওলি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউএমএল, যিনি ভারত বিরোধী এবং চীনপন্থী বলে পরিচিত, তিনি নেপালের ক্ষমতায় এসেছেন। আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ আমরা দেখছি, এটা কি বাংলাদেশি প্রবলেম? আমি ধরে নিলাম বাংলাদেশের মানুষজন সব তালিবান, বাংলাদেশের মানুষজন ধর্মান্ধ, বাংলাদেশের মানুষজন একদম ভীষণ ভারত বিদ্বেষী। তাহলে আমার প্রশ্ন, একটা ভারত বিরোধী রাজনৈতিক দলকে মালদ্বীপের মানুষ কেন ভোটে জেতাচ্ছেন? নেপালে কেন ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে? শ্রীলঙ্কায় কেন ভারত বিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমাদের ভাবা দরকার। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা খুব দুঃখজনক এবং অধিকাংশ ক্ষেত্রে রিয়াকশনারি বলে আমি মনে করি, যে এই মুহূর্তে গোটা ল্যাটিন আমেরিকান রাজনীতির মূল যে ধারা, যেমন মার্কিন বিরোধিতা, আনফর্চুনেটলি গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিসরের যে মূল যে কন্টেন্ট যদি বলি, সেটা হচ্ছে আসলে ভারত বিরোধিতা। এটা খুব খারাপ, এটা খুব বিপজ্জনক, কিন্তু এটা বাস্তব। এটা বাস্তব। আমরা ভারতীয়রা এই অঞ্চলের ন্যাচারাল লিডার, আমরা অনেক বড় দেশ, আমাদের অনেক সমৃদ্ধ অর্থনীতি, বিপুল সামরিক শক্তি, আমরা এই অঞ্চলের দেশগুলোর স্বাভাবিক নেতা, এটাই আমাদের হওয়ার কথা, এবং আমরা স্বাভাবিক নেতাই ছিলাম। কিন্তু গত এক দশক ধরে এমন কিছু ঘটনা ঘটছে, যার ফলে আসলে এই মুহূর্তে আমাদের আশেপাশে আমাদের কোনো বন্ধু সরকার নেই। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সরকার চলে না। তো আমরা তো এই প্রশ্নটা করতে পারি উদ্বিগ্ন ভারতবাসী হিসেবে, যে আমরা কি আমাদের ট্যাক্সের টাকা বন্ধু উৎপাদনে খরচ করব, না আমরা শত্রু উৎপাদনে খরচ করব? এই প্রশ্ন করার অধিকার বোধহয় আমাদের আছে। আমি আরো কয়েকটা বিষয় বলবো, যে গোটা ব্যাপারটাই ভারতের ভীষণ দোষ এবং সব বাকি সবাই অতি চমৎকার এরকম নয়, খুব স্বাভাবিক। জিওপলিটিক্যাল কারণে মার্কিন সাম্রাজ্যবাদী অক্ষ, তারা এই অঞ্চলে মারাত্মকভাবে সক্রিয়। বিশেষ করে ডেমোক্র্যাটদের, যখন ডেমোক্র্যাট সরকার যতদিন পর্যন্ত ছিল, তারা এই অঞ্চলে ভীষণ সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের প্রচুর ফাউন্ডেশনের মাধ্যমে প্রচুর অর্থের যোগান এসছে, ইত্যাদি ইত্যাদি। এবং শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি, যে রাশিয়াপন্থী যে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া বা রাশিয়াপন্থী যে রাজনৈতিক অক্ষ, তারা কিন্তু মোদির ভারতকে তাদের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করে। এবং বাইডেন জমানা পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদী অক্ষর উল্টো দিকে রাশিয়াপন্থী যে অক্ষ, সেই অক্ষের একটা গুরুত্বপূর্ণ শক্তি ছিল ভারত। আবার এর মধ্যে একটা খুব জটিল সমীকরণ রয়েছে, কারণ এই অক্ষের অতি গুরুত্বপূর্ণ সদস্যদের চীন। আবার রিজিওনাল পলিটিক্সের ক্ষেত্রে চীন এবং ভারত যুযুধান অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এনিওয়ে, এই মারাত্মক জটিল সমীকরণগুলো মানে আলোচনার মাধ্যমে আমি খুব একটা ভারাক্রান্ত করতে চাই না সময়টাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটা ইনইভিটেবল ছিল। গণ অভ্যুত্থানটা হতেই হতো, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের যে প্রতিটি সম্ভাবনা, সেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারা বন্ধ করে দিয়েছিল। 2008 সালে যে প্রথম নির্বাচনে শেখ হাসিনা জিতে ক্ষমতায় আসেন, সেটা ছিল মোটের ওপর একটা ফেয়ার ইলেকশন, সঠিক ইলেকশন। কিন্তু তারপরে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024-এর নির্বাচন,
3টে নির্বাচনে সম্পূর্ণ ভোট জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এর মধ্যে 2018 সালের নির্বাচন ছাড়া বাকি দুটো নির্বাচন কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে বিএনপি, জামাত থেকে শুরু করে যাবতীয় সরকার বিরোধী দল তারা এই নির্বাচনগুলো বয়কট করেন এবং গোটা বিশ্বের যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে কার্যত একনায়ক তকমা দেওয়া হয়। কাজে ডেমোক্রেটিক পদ্ধতিতে বাংলাদেশ সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা ছিল না। সরকার পরিবর্তন হতে পারত অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থান দুই রকম অভ্যুত্থান হতে পারত। একটা হচ্ছে সম্পূর্ণ ফার রাইট একটা অভ্যুত্থান, সম্পূর্ণ ফার রাইট একটা অভ্যুত্থান, যেটা আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছে। একটা তালিবানি অভ্যুত্থান হতে পারত, এটা একটা সম্ভাবনা ছিল। আরেকটা সম্ভাবনা ছিল এই অভ্যুত্থান একটা মিশ্র অভ্যুত্থান, যার মধ্যে দক্ষিণপন্থীরা আছেন, ইসলামিস্টরা আছেন, বামপন্থীরা আছেন, সেন্ট্রিস্টরা আছেন খুব গুরুত্বপূর্ণভাবে, এবং ফার লেফটও যারা সর্বহারা পার্টির এখনো কিছু অবশেষ রয়েছে তারা আছেন। এরকম একটা সামগ্রিক একটা ঐক্য ফ্রন্টের ভিত্তিতে যে অভ্যুত্থান, এবং যে অভ্যুত্থানে আওয়ামী লীগের যে বিপুল সমর্থন ভিত্তি, তারও একটা বড় অংশ সেই অভ্যুত্থানে সামিল হতে পারত। এই দুটোর মধ্যে বাংলাদেশে আসলে দ্বিতীয়টা ঘটেছে। বাংলাদেশে অভ্যুত্থানের পরে 3 দিন কার্যত কোনো সরকার ছিল না। 5ই আগস্ট থেকে 8ই আগস্ট বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো সরকার নেই, সেটা অন্য কথা, কিন্তু খাতায় কলমে কোনো সরকার ছিল না শেখ হাসিনা চলে যাওয়ার পরের 3টে দিন। সেই সময় বাংলাদেশে ভয়াবহ নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশে সেই সময় ছিল। সংখ্যালঘুদের ওপর ব্যাপক আক্রমণ হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে গত কয়েক মাসে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ অনেকটা কমেছে, কিন্তু উদ্বেগজনকভাবে মাজারে হামলা বেড়েছে, মারাত্মকভাবে বেড়েছে। কিন্তু প্রথম 3 দিন 5, 6 এবং 7, 8 এই 4 দিন অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের সম্পত্তির ওপর ব্যাপক হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে। এবং এই হামলা, আমি আনু মোহাম্মদের সাথে কথা বলছিলাম, আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম। আনু মোহাম্মদের যেটা ব্যাখ্যা, তার সাথে অনেকটাই একমত, আমি গিয়েও তাই দেখেছি। হিন্দু সম্পত্তির ওপর হামলার 3 ধরনের চরিত্র ছিল। প্রথমত মৌলবাদীরা, যারা এতদিন তাদের একাংশ হাসিনার সঙ্গে জোট করেছিল, আরেক অংশ হাসিনা বিরোধিতায় ছিল, তারা হামলা করেছিল। আইডিওলজিক্যাল কারণে তারা হিন্দুদের উপর হামলা করেছে। দ্বিতীয় যে অংশ, লুটপাটের জন্য, মাইনরিটি সম্পত্তির উপর হামলা করা সহজ, হিন্দুদের উপর হামলা করা সহজ, মালাউন বলে দাগিয়ে হামলা করে লুটপাট করাটা সহজ হয়, এই জন্য আরেকটা হামলা হয়েছে। এবং তৃতীয়, ঐতিহাসিকভাবে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি, তারা আওয়ামী লীগের সমর্থক, তাদের একটা বিরাট অংশ তারা আওয়ামী লীগের সমর্থক, এবং আওয়ামী লীগ বিরোধিতার যে অংশ হিসেবে আসলে হিন্দুদের উপরও হামলা হয়েছে। ব্যাপারটা অনেকটা এইরকম, আমি যদি এখন ববি হাকিমের উপর হামলা হয়, আমি সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলি, আমি সেটা বলতেই পারি। অবশ্যই ববি হাকিম একজন সংখ্যালঘু, কিন্তু আমরা সেটা কি বলবো নাকি তাকে আমরা একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে দিই? কাজেই এই 3 রকমের হামলা হয়। এবং তারপরে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার একটা খিচুড়ি সরকার, এবং এই সরকার খুব ইন্টারেস্টিং। এই সরকারে যেমন ইসলামপন্থীরা আছেন, হেফাজতে ইসলামের যে মামুনুল হক, তিনি যেমন এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা অনেকেই হয়তো, আমি জানি না, নিশ্চয়ই খেয়াল করেছেন, LGBTQ অধিকার আন্দোলনের অ্যাক্টিভিস্ট শারমিন মুর্শিদ, তিনিও এই সরকারের উপদেষ্টা। এটা খুবই অদ্ভুত একটা সরকার, যেখানে নানান রকমের মানুষজন তারা এই সরকারে আছেন। আপনারা খেয়াল করেছেন যে বিধানচন্দ্র রায়, তিনি এই সরকারের শিক্ষা বিষয়ক একজন উপদেষ্টা। চট্টগ্রামের বিধানচন্দ্র রায়, তিনি কমিউনিস্ট পার্টির সদস্য। কাজেই এই নানা রকমের মানুষজন এই সরকারের মধ্যে আছেন। আপনারা অনেকে সিনেমা দেখেন নিশ্চয়ই, আপনারা ফারুকিকে চেনেন, আমাদের অগ্রজপতি ফারুকি। তিনি এই সরকারের খুব গুরুত্বপূর্ণ সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন মোস্তাফা সরোয়ার ফারুকি। এবং ইসলামিস্টরা অভিযোগ করছেন, বারবার করে অভিযোগ করছেন, এই ফারুকি এবং এই যে শারমিন মুর্শিদ বা এই বিধানবাবু বা এই উপদেষ্টা পরিষদে বসে থাকা এই ওদের ভাষায় বামপন্থী, আমি তাদেরকে বামপন্থী বলে মনে করি কিনা সেটা অন্য প্রশ্ন, তারা এই দেশকে একটা অধঃপতিত পশ্চিমী সংস্কৃতির দিকে নিয়ে যাবেন, তারা LGBTQ রাইটস প্রমোট করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন
এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলার উপর মারাত্মক হামলা হয়েছে। মেয়েদের ফুটবল খেলা তারা বন্ধ করে দিয়েছে। তৌহিদি জনতা এরকম নাম দিয়ে একটা মব ক্রিয়েট করা হয়েছে এবং তারা গিয়ে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে। আবার এটাও সত্যি, এই সরকার যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21 পদক সেটা দিয়েছে জাতীয় নারী ফুটবল দলকে। কাজেই বাংলাদেশে যেটা ঘটছে আসলে বিভিন্ন পরস্পর বিরোধী শক্তির একটা তীব্র সংঘাতময় বাস্তবতার মধ্যে তারা রয়েছেন এবং এক্ষেত্রে ভারতীয় মিডিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে সমস্ত, আপনারা নিশ্চয়ই সেগুলো ফলো করেন, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউজ করেছে যে ভারতের যে ফার রাইট মোদী সরকার ভারতের ক্ষমতায় রয়েছেন, এই ভারতীয় ফার রাইট মিডিয়া এবং ভারতীয় সরকারের সমর্থন পুষ্ট ইন্ডিয়ান মিডিয়া তারা তাদের পলিটিক্যাল স্বার্থে বাংলাদেশ নিয়ে সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে এবং তারা অতিরঞ্জিত প্রচার করছে। এর ফলে যেটা হচ্ছে সবথেকে বিপজ্জনক কিছু খবর তারা খবর করছে, যেমন একদিনে 40,000 নারী ধর্ষিতা হয়েছেন বাংলাদেশে। এটা সত্যি নয়, এটা মিথ্যে কথা। তার মানে এটা না যে বাংলাদেশে নারী ধর্ষণ হচ্ছে না। প্রবলেম হচ্ছে যে যখন ওই ন্যারেটিভটা প্রচার করা হচ্ছে, যারা প্রকৃতই নির্যাতিত হচ্ছেন তাদের বয়ানটা বাংলাদেশের অভ্যন্তরে আসলে লঘু হয়ে যাচ্ছে। যেমন ধরুন একটা ভিডিও, সেগুলো আমরা এগুলো আমাদের নিকট বাংলাদেশে ধরে ধরে এগুলো নিয়ে আলোচনা করেছি, যে শরণার্থীর ঢল বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে। তো এবারে মজাটা হচ্ছে, আপনি যদি ভারত সরকারের তো তথ্য থাকে যে কতজন শরণার্থী দেশে ঢুকলেন, এবং এটাও খুব স্বাভাবিক যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকার তো এটা বলতে চাইবেনি যে বাংলাদেশে যেহেতু একদম মগের মুল্লুক কায়েম হয়েছে, দলে দলে মানুষ তারা আমাদের সীমান্ত পার হচ্ছেন ইত্যাদি। ভারত সরকারের তথ্য বলছে, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের একের পর এক এপিসোড আমরা করেছি, যে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা শরণার্থীদের সংখ্যা ঠিক ততটাই রয়েছে যতটা ছিল 5ই আগস্টের আগে। অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে শরণার্থীদের সংখ্যা যা ছিল ঠিক একই রকম রয়েছে। এটা বাস্তবতা। কিন্তু ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে বলে বাংলাদেশে যে নৈরাজ্যময় পরিস্থিতি রয়েছে, বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশে আজকে যদি বামপন্থীদেরকে নিজেদের পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে তারা আসলে তাদেরকে মৌলবাদী উত্থানের বিরুদ্ধে কথা বলেই তাদেরকে পলিটিক্সটা করতে হবে। বাংলাদেশের মৌলবাদের উত্থান সম্পর্কে কয়েকটা কথা একটু বলি। আমি ছুঁয়ে যাচ্ছি, আপনারা প্রশ্ন করলে নিশ্চয়ই ডেফিনেটলি আমরা আরো কথা বলতে পারবো। আমাদের এখানে একটা চল রয়েছে যে বাংলাদেশের মৌলবাদী উত্থানকে নিয়ে যাওয়া, যখন আমরা কথা বলি আমরা বলি ওটা জামাতের কাজ, ওটা জামাত করছে। তো জামাতকে আমি অবশ্যই ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি বলে মনে করি, এই নিয়ে কোনো দ্বিধা থাকার জায়গা নেই। কিন্তু মজাটা হচ্ছে বামপন্থী বলতে আমরা কি শুধু সিপিএম কে বুঝি? বামপন্থী বলতে আমরা যদি এসইউসিআই কে বুঝি, সিপিআইএমএল কে বুঝি না তো। বামপন্থা এরকম একটা বড় বৃত্ত, তাই না? তার মধ্যে নানা শেডের বামপন্থী রয়েছে। কেউ রাগ করবেন না, আমি আমার বোঝার সুবিধার জন্য বলছি। এই যে বামপন্থার যদি আমি দুটো হাত ছড়াই, তাহলে ধরুন একদম ডান দিক থেকে যদি আমি কাউন্ট করা শুরু করি, সিপিআই কে রাখলাম, সিপিআইএম কে রাখলাম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সিপিআইএমএল, সিপিআই, মাওয়িস্ট, এই যে গোটা যে এটাই তো একটা বামপন্থার একটা গোটা জায়গা, তাই না? তো বাংলাদেশেও সমস্ত ইসলামিস্ট ফোর্সকে জামাত বলে দেওয়ার মধ্যে আসলে যেটা রয়েছে সেটা হচ্ছে সীমাহীন অশিক্ষা আর অজ্ঞতা। এটা থেকে আমাদের বেরোনো উচিত, আসলেই বেরোনো উচিত। যেমন করে ধরুন বিপ্লবী বামপন্থীরা, আমার কথা না, ওরা বলেন বলে আমি শব্দটা ব্যবহার করছি, বিপ্লবী বামপন্থীরা সংসদীয় বামপন্থীদেরকে কি বলে গালি দেন? যে এরা হচ্ছে সংশোধনবাদী, রিভিশনিস্ট। আমরা যে শব্দবন্ধে পরিচিত সেটা ব্যবহার করলে বোধহয় আলোচনার সুবিধা। তো একই রকম ভাবে কোট আনকোট বিপ্লবী ইসলামিস্টরা তারা কিন্তু এই জামাতে ইসলামীকে আমরা যেটাকে সংশোধনবাদী বলি ঠিক সেই রকম ভাবেই গালি দেন বা সেই রকম ভাবেই আক্রমণ করেন। কারণ জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে, জামাত ভোটে জিতে ক্ষমতা দখল করতে চায়, এবং জামাতের পলিটিক্সের সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে মুসলিম ব্রাদারহুডের যে রাজনীতি তার একটা ব্যাপক মিল রয়েছে। আবার যেমন করে মাওপন্থী কমিউনিস্টদের সঙ্গে তথাকথিত সংশোধনবাদী কমিউনিস্টদের সাপে নেউলে সম্পর্ক, একই রকম ভাবে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আইসিস এবং আল কায়দার মতো সংগঠনগুলোর সম্পর্ক কি, সেটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং চর্চার বিষয় হতে পারে।
তো বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বড় এবং তুলনামূলকভাবে, আমাদের কাছে সেটা কিন্তু মারাত্মক রিয়াকশনারি, কিন্তু তুলনামূলকভাবে নরমপন্থী যারা গণতান্ত্রিক ব্যবস্থায় পার্টিসিপেট করতে চায় এইরকম ইসলামী দলগুলির মধ্যে জামাতে ইসলামী আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে। এরা ভোটে লড়তে চায়, এরা ভোটে লড়ে তারা ক্ষমতায় যেতে চায়। আর যেটা সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ভয়ঙ্কর, বাংলাদেশে হাসিনার আমলেও ছিল, তার আগেও ছিল, এখনো আছে, বাংলাদেশে হিজবুত তাহরিরের মতো শক্তি রয়েছে, যে হিজবুত তাহরির সরাসরি ইসলামী বিপ্লব এবং এর কথা বলে। এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে তারা যে কালেমা লেখা পতাকা নেয়, কালেমা লেখা পতাকা কোনো আপত্তি নেই, কিন্তু তারা যে কালেমা লেখা পতাকা ব্যবহার করে সেটা সাদার উপরে কালো বা কালোর উপরে সাদা কালেমা লেখা পতাকা। যারা আপনারা আন্তর্জাতিক ইসলামী রাজনীতি নিয়ে চর্চা করেন তারা খুব ভালো করে জানেন যে এই পতাকা কারা ব্যবহার করেন। হিজবুত তাহরির বাংলাদেশে এখনো একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু তারা তাদের দাঁত নখ বের করছে, এটা একটা আন্ডারগ্রাউন্ড সংগঠন। কাজেই আবার একই রকম ভাবে জামাতে ইসলামী যেটা চেষ্টা করেছিল এই কিছুদিন আগে, যে তারা একটা ইসলামী ব্লক তৈরি করবে বাংলাদেশের যে আসন্ন নির্বাচনে, সমস্ত ইসলামিস্ট ফোর্স গুলো তারা একসঙ্গে থাকবে বিএনপির বিরোধিতায়, সেই ইসলামিস্ট ব্লক তৈরির যে চেষ্টা সেটা ভেস্তে গিয়েছে। কারণ বিএনপি ইতিমধ্যেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা চরমোনাই পীরের যে দল তাকে নিজের দিকে নিয়ে আসতে খুব সক্ষম হয়েছে। এটা হচ্ছে মৌলবাদী রাজনীতি বা ইসলামী রাজনীতির খুব একটা ছবি। এখানে অনেকের জন্য খুব চিত্তাকর্ষক একটা তথ্য, সেটা হচ্ছে জামাতে ইসলামী কিন্তু অভ্যুত্থানের পরে দুবার বিপ্লবী চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা চীন ভ্রমণ করে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দিব্যি গল্প গাছা এবং সলা পরামর্শ করে এসছে। আমি জানি না বিপ্লবী চীন বাংলাদেশকে নিয়ে কি ভাবে। এনিওয়ে, তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির চিত্র। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আমার যখন কথা হয় তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই আসন্ন নির্বাচনে 300 আসন, তখনও 400 আসনের কথা হয়নি, আপনারা কতগুলো আসন পেতে পারেন? তো আমিরে জামাত তিনি খুবই কনফিডেন্টলি বলেন আমরা দুর্দান্ত ফলাফল করব। আমি জিজ্ঞেস করেছিলাম কত আসন? তিনি উত্তর দিয়েছিলেন আমরা অন্তত 20 থেকে 30টা আসনে জিতবই, নিশ্চিত আরো প্রচুর আসন আমরা জিততে পারি। এটা হচ্ছে জামাতে ইসলামীর পক্ষে কখনোই ইলেকটোরাল পলিটিক্স করে বাংলাদেশে বড় শক্তি হওয়া সম্ভব নয়। তার কারণ অনেকগুলো। প্রথমত হচ্ছে, এখানে হয়তো কেউ কেউ আমার সাথে একমত হবেন না, বাংলাদেশের নারী ভোট একটা গুরুত্বপূর্ণ ভোট, এবং এখন যেটা কথা চলছে যে 400টা আসন 300 থেকে বাড়িয়ে 400 আসন করা হবে, তার মধ্যে 100টা আসন থাকবে মেয়েদের জন্য সংরক্ষিত। তো জামাতকে কার্যতই 100টা আসন ছেড়ে দিয়ে আসলে ভোটের লড়াইটাকে তাদেরকে খেলতে হবে। ভেরি ভেরি টাফ গেম। এবং আরবান স্পেস, আপনারা যারা নিয়মিত বাংলাদেশ যান তারাও কেয়ার করেছেন বা দেখেছেন নিশ্চয়ই, বড় যে আরবান পরিসরগুলো, সেই বড় আরবান পরিসরগুলোতে কিন্তু জামাতে ইসলামীর সমর্থন খুবই কঠিন। এবং আমরা গোটা বাংলাদেশ ছানবিন করে 8 ভাগের 1 ভাগ মতো আসন আমরা চিহ্নিত করতে পারি যেগুলোতে জামাত একটা খুব লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছে, কিন্তু সেটাও জামাতের জন্য খুব কঠিন। এবং জামাতের রাজনীতি চিরকাল বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে করে টিকে থেকেছে। আপনারা তো জানেন 1996 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তারা হাতে হাত মিলিয়ে তারা যুগপৎ আন্দোলন করেছিল। গোলাম আজম এবং শেখ হাসিনা তারা একসঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছিল। আবার এই জামাতে ইসলামী খালেদা জিয়ার সঙ্গে বিএনপি জোটে যায় এবং তারা দুটো মন্ত্রিত্ব পেয়ে নেয় এবং তারা জোট সরকারে দীর্ঘদিন ছিল। কাজেই এবং গতকালকে ইসলামিস্ট ভোটও আমাদের পক্ষে পাওয়া খুব টাফ। এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন রাখাল রাহা, তার বিরুদ্ধে সম্প্রতি নবীজিকে অপমান করবার অভিযোগ উঠেছে। তিনি একটা কবিতা লিখেছিলেন, অভিযোগ ইসলামপন্থীদের, আমি মনে করি যে কোনো কাউকে অপমান করা যায়, কার্ল মার্ক্সকেও যায়, নবীজিকেও যায়, আমাদের শ্রীরামকেও যায়, সবাইকেই যায়। কথা বলার স্বাধীনতা দিতে হবে। অপমান করলে তুমি আমার লেখা পড়ো না, আমার গলা কাটতে পারো না, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি যেটা বলতে চাই, এটা ইন্টারেস্টিং, এই নবীজিকে অপমানের বিরুদ্ধে ঢাকায় একটা বিরাট জমায়েত হয় ইসলামপন্থীদের। জামাত একেবারে ইনক্লুসিভ নয় তো, জামাত তাদের একজন নেতার মুক্তির দাবিতে পাশে সমাবেশ করে এবং সেই নিয়ে তাদের মধ্যে রীতিমতো ঝামেলা হয় এবং ইসলামিস্টদের একটা বড় অংশ তারা জামাতকে গাল দেয় যে তারা ইসলামের প্রতি ঠিক কমিটেড নয়, তারা নবীজির তুলনায় তাদের নেতাকে গুরুত্ব দিয়েছে। যদিও জামাতের অন্য ভার্সন আছে,
আমি বলতে চাইছি যে জামাতে ইসলামের পক্ষে কখনোই ইলেকটোরালি খুব কিছু বড় কিছু করা খুব ডিফিকাল্ট, খুব খুব কঠিন। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যারা চরমোনাই পীরের দল, তারা কয়েকটা পকেটে তারা খুব গুরুত্বপূর্ণ শক্তি। তো প্রশ্নটা হচ্ছে এবারে তাহলে বাংলাদেশে কি হবে? বাংলাদেশে আসলে একটা ইলেকশন হবে, ইলেকশন বাংলাদেশে হতেই হবে। বিএনপি এবং বামপন্থীরা চাইছেন দ্রুত নির্বাচন, কারণ রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের এই চলমান নৈরাজ্য, চলমান অস্থিরতা এগুলো বন্ধ করা যাবে না। এবং এই নৈরাজ্য যেমন ইসলামপন্থীদের শক্তি বেশি বলে তারা করছেন, একই সঙ্গে অন্যরকম নৈরাজ্য চলছে। আমাদের ভাই খুব কাছের কমিউনিস্ট ছাত্র নেতা মেঘমল্লার বসু, আপনারা অনেকেই হয়তো চেনেন। মেঘ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিল, এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন লাল সন্ত্রাস, রেড টেরর। আমরা যদিও সেটা নিয়ে পশ্চিমবঙ্গে কাউকে খুব কান্নাকাটি করতে দেখি না, আমার ভালো লেগেছে, কারণ মেঘ আমার ভাই, আমি ওর বাড়িতে থাকি। তো এই লাল সন্ত্রাসের গল্পও কিন্তু আছে। আপনাদেরকে একটা গল্প শোনাই। অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট করে সিরাজ শিকদার, কমরেড শহীদ কমরেড বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারের গ্রাফিতি আঁকা হয়েছিল। সিরাজ শিকদার কে ছিলেন? আমি প্রসঙ্গের বাইরে গিয়ে বলি সিরাজ শিকদারের কথা। সিরাজ শিকদার ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং তিনি কমিউনিস্ট রাজনীতি করতেন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন সিরাজ শিকদার এই মুক্তিযুদ্ধের ভারতপন্থী, ওনার ভাষায় আমি বলছি না, মুক্তিযোদ্ধাদের কাতারে তিনি সামিল হলেন না। তিনি নিজে পেয়ারা বাগান বলে একটা এলাকা, একটা বিস্তীর্ণ মুক্তাঞ্চল গড়ে তুললেন এবং সেইখানে দাঁড়িয়ে তিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করলেন। পাক বাহিনীর সাথে লড়াই করে পেয়ারা বাগানকে তিনি মুক্ত করলেন এবং স্বাধীন বাংলাদেশের যে পতাকা সবুজের মধ্যে লাল এবং তার মধ্যে বাংলাদেশের ম্যাপ, সেই পতাকা প্রথম সিরাজ শিকদারের একজন কমরেড, ইন্টারেস্টিংলি তিনি উর্দুভাষী কমরেড, তিনি এই পতাকা ডিজাইন করেন প্রথম, এই সিরাজ শিকদার। এবং এখন যে পতাকা, এটা আসম আব্দুর রব উত্তোলন করেন 2রা মার্চ, এটা তার ঠিক পরেই সিরাজ শিকদার করেন। এবং এই পেয়ারা বাগানে যখন বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ সিরাজ শিকদার গড়ে তোলেন এবং মুক্তাঞ্চল গঠন করেন, গোটা এলাকা পাক বাহিনীর যে জুলুমের হাত থেকে মুক্ত করেন, তারপরে স্বাধীন বাংলাদেশে এই সিরাজ শিকদারকে খুন হতে হয়েছিল। সিরাজ শিকদারকে কে খুন করেছিলেন, কারা খুন করেছিলেন, আমরা সেই আলোচনায় যদি না যাই তাহলে আসলে এখানে আমাকে ডাকারও কোনো মানে হয় না, আমারও আসার কোনো মানে হয় না। তাই এই আলোচনায় যেতে হবে আমাদের। বাংলাদেশ যখন 1971 সালে মুক্ত হলো, সেই সময় একটা সর্বাত্মক নৈরাজ্যময় পরিস্থিতি ছিল। এই নৈরাজ্যময় পরিস্থিতির জন্য যেমন পাক বাহিনীর সবচাইতে বেশি 99% দায় ছিল, তারা রক্তের বন্যায় গোটা দেশটাকে ডুবিয়ে দিয়ে গিয়েছিল, ঠিক তেমনি 16ই ডিসেম্বরের পরেও যে নৈরাজ্য চলমান ছিল তার দায় কার ছিল আমি সরাসরি এখানে বলবো না। সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়, তার ফ্যান্টাস্টিক কাজ রয়েছে, গবেষণা ভিত্তিক কাজ রয়েছে। সুমন্ত্র বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে একটি শক্তিশালী রাষ্ট্রীয় সেনাবাহিনী 16ই ডিসেম্বরের পরে ঢাকায় লুটপাট করেছিল, তথ্য দিয়ে তিনি দেখিয়েছেন। সেই সেনাবাহিনী কি পাক বাহিনী? আমাদের সেটা খুঁজে দেখা দরকার, আমরা সেটা নিশ্চয়ই সে নিয়ে চর্চা করবো, আলোচনা করবো। এবং মুক্তিযোদ্ধাদের মধ্যেও তখন ডিভিশন হয়ে গেছে, বিভিন্ন ভাগ হয়ে গিয়েছে খুব স্বাভাবিকভাবে। মুক্তিযোদ্ধারা একে অন্যের সাথে হানাহানি করেছেন, এটা করারই কথা, কারণ মুক্তিযুদ্ধ কোনো একক অস্তিত্ব নয়, তার মধ্যে পরস্পর বিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তির সমাহার ছিল। ঠিক উদাহরণ দিয়ে বলতে পারি, ফেব্রুয়ারি বিপ্লব থেকে নভেম্বর বিপ্লবের জার্নিটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে ফেব্রুয়ারি বিপ্লবের পক্ষে থাকা বিভিন্ন শক্তি তারা একে অন্যের সংঘাতে লিপ্ত হয়েছে পরবর্তী বেশ কয়েক মাস, তাই না? তো তেমনি সিরাজ শিকদার তিনি গঠন করেন সর্বহারা পার্টি, এটা একটা মার্ক্সবাদী লেনিনবাদী দল। এবং সেই সিরাজ শিকদার তিনি দাবি করেন ওর মতো করে সমাজতান্ত্রিক বাংলাদেশে, এবং সিরাজ শিকদারের বাহিনীর কর্মকাণ্ডকে রুখতে তৎকালীন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, এবং অত্যন্ত যন্ত্রণার কথার সঙ্গে বলতে হয় যে আওয়ামী লীগের যিনি প্রধান নেতা ছিলেন সেই সময়, যাকে বঙ্গবন্ধু বলেন অনেকে, শেখ মুজিব, তিনি রক্ষী বাহিনী গঠন করেন। এই রক্ষী বাহিনী 72 থেকে 75-এ গোটা বাংলাদেশে যে বিভৎস অত্যাচার চালিয়েছে, যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর, নকশাল আন্দোলনে অনেকে শহীদ হয়েছিলেন আমাদের এখানে, তার 3 গুণ লাশ পড়েছিল বাংলাদেশে 72 থেকে 75-এ। এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে সিরাজ শিকদারের নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লবীরা তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং তারপরে এক পর্যায়ে দাঁড়িয়ে
1975 সালের শুরুতে সিরাজ শিকদার খুন হন। সিরাজ শিকদার খুন হওয়ার পরে শেখ মুজিব, যার নামেই মুক্তিযুদ্ধ হয়েছিল, তিনি প্রকাশ্যে বলেন, কোথায় সিরাজ শিকদার, কোথায় তোদের লাল ঘোড়া? শেখ মুজিব সিরাজ শিকদার লাল ঘোড়াকে থামিয়ে দিয়েছিল। তার মানে মুজিবের 71 পূর্ববর্তী যে অবদান সেটা ভুলে যাওয়া যায় না, কোনোদিন যায় না, কিন্তু 71 পরবর্তী মুজিবকেও আমাদের বিবেচনায় আনতে হবে। কিন্তু সেই লাল ঘোড়া আজকে আবার ফিরে এলো বাংলাদেশে। বাংলাদেশে যারা মৌলবাদের উত্থানের কথা দেখে কাঁদছেন, সঠিক কারণেই কাঁদছেন, তারা একই সঙ্গে এটাও আমার হয়তো দেখা উচিত যে বাংলাদেশে একজন শহীদ কমিউনিস্ট নেতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ফিরে আসছেন, শহীদ সিরাজ শিকদার ফিরে আসছেন বাংলাদেশে। এই সিরাজ শিকদারকেও সহ্য করতে পারে না কারা?